আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। দর্শক, ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ আপনাদের জানাবো খুলনা বিভাগের জেলাগুলোর খবর। আর এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। বর্ণাঢ্য জীবনের শ্রমঘামের উপার্জন তারা ব্যয় করেছেন পরিবার স্বজনদের জন্য। সোনালী যৌবন পেরিয়ে এখন তারা অনেকেই অবসরে, বার্ধক্যে। শেষ বেলায় এসে পরিবারে ঠাঁই না হয় অনেকের জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। এসব বাবা মাদের একটাই প্রত্যাশা, শেষ বয়সে আপন সন্তানদের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়ার। বাবা মা দেখতে পারে না, তাইতে আমার যে এক বছর রাস্তায় রাস্তায় বেড়ে বেড়ে আমার জামাইটাও সেরকম ভালো না, তাই মেয়ে নিয়ে এসে আমার এখানে থেকে গিয়েছে। 4 সন্তানের জননী সুফিয়া খাতুন। জীবন সায়ান্নে এসে এই মায়ের আশ্রয় এখন বৃদ্ধাশ্রমে। 4 সন্তানের কারো ঘরেই ঠাঁই মেলেনি এই বৃদ্ধ মায়ের। সে যে ছেলেটা হইলে তোমার আর্মির চাকরি করতো, এখন তার ডায়াবেটিস, এখন বাড়ি চলে গিয়েছে। তার ছেলে করে আর্মির চাকরি, আর একটা ছেলে হইলে ভ্যান চালায়। তার ছেলে পিলে নিয়ে ভ্যান চাইলে খায়। তার ভিটে বাড়াও নেই সে ছেলের। আর এক ছোটো ছেলেটাও ঢাকায় থাকে, ঢাকায় চাকরি বাকরি করে। ছেলে বউটন সব নিয়ে যেয়ে ঢাকায় থাকে। সুফিয়া খাতুনের মতো অসহায় আরও 20 মায়ের ঠাঁই হয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের বৃদ্ধাশ্রম ও পুনর্বাসন কেন্দ্রে। জীবনের নানা পর্যায়ে সন্তানদের স্মৃতিচারণা, আবেগময় সময়গুলো ভাগাভাগি করে নেন একজন আরেকজনের সঙ্গে। নিজেদের খেয়াল নিজেরাই রাখার চেষ্টা করেন। কোনো সমস্যা নেই, ওইভাবে ওই টুকটাক করতে করতে এক পায়ে 2 পাশে কার কথা মতন যে বড় বাবুর বাড়ি যায়, এইভাবে এখানে আইসে এইভাবেই থাকলাম। শোনা খাওয়া দাওয়া, তেল পানি, কাপড় চুপড় আল্লাহ আমাকে সব দেয়। আমরা পাটি ভাঙাই, খেতা সেলাই করি, একটু শুয়ে বসে থাকি, একটু হাদিস কোরআনের কথা মতা কই, একটু নামাজ কালাম পড়ি, একটু কোরআনি পড়ি। কেউ গান বাজনা শোনে, কেউ নাটক দেখে, এরম করে গড়লে মারলে দিন চলে যায় আমাদের। ভাত তরকারি যখন যা আসে, কাপড় চোপড়, কম্বল টম্বল সবই দেয়। এই বৃদ্ধাশ্রমের যাত্রার গল্পটি একেবারেই ভিন্ন। প্রতিষ্ঠা ও নানা বিষয় নিয়ে জানালেন প্রতিষ্ঠাতা ইসমাতারা। প্রথমে আমাদের গ্রামে একটা মুরব্বী ভাতের কষ্টে বিষ খাইলো। অনেক মুরব্বীরাই বাড়ি বাড়ি কাজ করতো, একটু ভাত দিত না, একটু পান্তা ভাত দিত, তাই সব খাইয়ে মেয়ে দিন কাটাইতো। দেখলাম যে সবাই মুরব্বীরা আসে আমার কাছে, প্রথমতেই আমার কাছে আসা যায়, একটু গল্প করে, এদের আরাম হয়েছে। তা আমি বললাম আমি একটা বৃদ্ধাশ্রম করি। কারণ স্বামীর কাছে বললাম যে আমার একটু জমি দিবা, একটু বৃদ্ধাশ্রম করতাম। তার কাছে করলে করো, তা উনি 3 শতক জমি দিল। তাই সরকার যদি সহযোগিতা করতো তাহলে আমি 2 তলাটা করতে পারতাম, আরও অসহায় মাদের রাখতে পারতাম, দেখাশোনা সেবা করতে পারতাম। 2006 সালে টিনের চাপড়া আর চাটাইয়ের বেড়ায় শুরু হয় এর যাত্রা। এখন একতলা ভবনে 4টি কক্ষে 20 জনের থাকা খাওয়ার ব্যবস্থা হচ্ছে, যাতে সব মিলিয়ে মাসিক খরচ হচ্ছে 1 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নানা প্রতিকূলতাকে জয় করে এখন সফল উদ্যোক্তা মেহেরপুরের নাসির উদ্দিন। কোয়েল পাখি চাষ করে সফল হয়েছেন তিনি, আর তার কাছ থেকেই পরামর্শ নিয়ে এখন এলাকার অনেক বেকার যুবক কোয়েল পাখি চাষ করে স্বাবলম্বী হয়েছেন। মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন বাড়ির উঠোনের এক কোণে গড়ে তুলেছেন কোয়েল পাখির খামার। তিল করে সযত্নে গড়ে তোলা খামার এনে দিয়েছে আর্থিক সচ্ছলতা। সন্তানদের লেখাপড়ার খরচ চালানোর পাশাপাশি মেয়ের বিয়েও দিয়েছেন এই খামার থেকে উপার্জিত অর্থে। এখন বর্তমানে আমার মাসে 20 থেকে 25,000 টাকা চলে আসে অনাসে। আবার যখন বাচ্চা বিক্রি করে দেখা গেল যে কোনো মাসে 30-35,000ও আসে। বর্তমানে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী করে তুলছেন স্থানীয় তরুণ সমাজকে। তার পরামর্শ নিয়েই অনেকেই শুরু করেছেন কোয়েল পালন। স্বল্প টাকায়, খুব বেশি অর্থ লাগে না এবং স্বল্প জায়গার মধ্যে এবং বাড়িতে একটা রুমেও এই কোয়েল পাখির খামার করা সম্ভব। নাসির উদ্দিন চাচার কাছ থেকে শিখলাম, প্রতিদিন আসতাম, মাঝে মধ্যে এসে কী খাওয়াইতে হবে ওষুধ টষুধ সব জানলাম। কোয়েল পাখির বাজার তৈরিতে জেলা প্রাণী সম্পদ অফিস কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। সে সাকসেসফুল হয়েছে, সে মার্কেটের সাথে প্রথমে ফাইট করেছে, মার্কেট তৈরি করে রেখে সে কিন্তু এখন সফল কোয়েল ফার্ম ব্যবসায়ী। দীর্ঘ 15 বছরের চেষ্টায় কোয়েল পালনে সফল নাসির উদ্দিন।
তার অদম্য স্পৃহা সমাজের বেকারদের উদ্বুদ্ধ করবে বলে প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবার চিকিৎসা সেবায় ভূমিকা রাখবে রোবট। ডায়াবেটিস, ব্লাড প্রেশার মাপার পাশাপাশি অগ্নিকাণ্ডের সতর্কতায়ও কাজ করবে এই রোবটটি। কুষ্টিয়া শহরের স্কুল ছাত্রের এমন আবিষ্কারে বিস্মিত পুরো এলাকাবাসী। হ্যালো, Who are you? এভাবেই প্রশ্নের উত্তর দিচ্ছে রোবট লিন্ডা। শুধু প্রশ্নের উত্তর দেয়া নয়, ডায়াবেটিস, ব্লাড প্রেশার পরিমাপের পাশাপাশি হিট সেন্সরের মাধ্যমে অগ্নিকাণ্ডের আগাম সতর্কবার্তাও দেয় রোবটটি। অভিনব এই রোবটটি তৈরি করেছেন কুষ্টিয়ার দিনমণি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের 10ম শ্রেণীর ছাত্র ফাহাদ ফারদিন মৃদুল। মেডিকেল ইমার্জেন্সি দেখা দিলে তৎক্ষণাৎ রোবটকে কিভাবে কাজে লাগানো যায় সেই চিন্তা থেকেই ৪৫ দিনে মাত্র ৩০,০০০ টাকা ব্যয়ে বাবা মায়ের সহযোগিতায় তৈরি করেন এই রোবটটি। রোবটটা মূলত আসলে গ্রাম সাইডের কথা মাথায় রেখে করা হয়েছে। গ্রাম সাইডে দেখা যায় অনেক সময় গ্রামে সেইভাবে ডক্টর পাওয়া যায় না, পাওয়া গেলেও এইভাবে মেশিনপত্র পাওয়া যায় না, যে ক্ষেত্রে এই সাধারণত যেসব প্রাথমিক চিকিৎসা এগুলো থেকে গ্রাম অঞ্চলের মানুষগুলো অধিকাংশই বঞ্চিত হয়ে থাকে। সেটার কথা মাথায় রেখে রোবটটাকে তৈরি করা হয়েছে। প্রেশারটা মাপতে পারবে, জ্বর মাপতে পারবে, তারপর শরীরের তাপমাত্রা মাপতে পারবে, পালস লেভেল মাপতে পারবে। এমনকি এর পাশাপাশি রোবটটা আপনার হচ্ছে রোবটকে আপনি কোশ্চেন করলে রোবট আপনাকে সেই ট্রিটমেন্টটাও দিয়ে দিবে। প্রাথমিক পর্যায়ে ছেলের এমন কাজকে পাগলামি মনে হলেও রোবট আবিষ্কারে গর্বিত অভিভাবক। শিক্ষকরাও স্বপ্ন দেখছেন মৃদুলকে নিয়ে। সবাই আমার ছেলের রোবট দেখতে আসছে, স্কুল থেকে তার স্যার ম্যাডাম অনেকেই খুব ভালো প্রশংসা করছে, ভালো লাগছে। আমার ছেলে, আমরা সাহায্য সহযোগিতা করছি, ইনশাআল্লাহ অনেক দূর আগে যেতে পারবে। আমার ছেলে পড়াশোনা মোটামুটি ভালো এবং ওদের ছোটোবেলা থেকে ও খেলনাপাতি নিয়ে খেলতে খেলতে আজকে রোবট তৈরি করেছে, মনে নিজের কাছে ভালো লাগছে। আমি যখন ক্লাসে যাই তখন দেখি সব স্টুডেন্টের থেকে এই মৃদুল একটু ব্যতিক্রম, তো ভাবলাম এর মধ্যে হয়তো কিছু আছে। তখন একটু সার্চ করে দেখি যে আসলেই ব্যতিক্রম। পরবর্তীতে আমি বিভিন্নভাবে ওকে উৎসাহ দিই। পরবর্তীতে দেখলাম ওর মধ্যে থেকে অনেক কিছু বের হয়ে আসছে। যদি সরকার বা হচ্ছে কোনো এনজিও বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান যারা হচ্ছে ডোনার হিসেবে অনেক দায়িত্ব পালন করে দেশ এবং জাতিকে গড়ার জন্য, এরকম কোনো প্রতিষ্ঠান যদি এসে তার পাশে দাঁড়ায় তাহলে অবশ্যই এই দেশ ও জাতির উন্নয়নের জন্য বা হচ্ছে অসুস্থতা দূর করার জন্য একটা বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। খুদে এই বিজ্ঞানীর এমন আবিষ্কারে বিস্মিত স্থানীয়রা। চিকিৎসা সেবা প্রত্যাশীরা ভিড় করছেন বাড়িতে। বর্তমান সময়ে কিন্তু চিকিৎসা সেবা পেতে কিন্তু আমাদের সাধারণ মানুষের অনেক বেগ পেতে হয়। তো এই যে রোবটটি তৈরি করেছে, এই রোবটটির ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে অতি সহজে যে প্রাথমিক চিকিৎসাগুলো রয়েছে আমরা এখান থেকে প্রাথমিক চিকিৎসাগুলো পেয়ে যাব। যার কারণে এই রোবটটি যে তৈরি করেছে আমি মনে করি যে এর পিছনে যদি আরও পৃষ্ঠপোষকতা দেয় সরকার, তাহলে আরও ভালো মানের রোবট আমরা মনে দেখতে পারবো তার মাধ্যমে। আমাদের প্রেশারটা মেপে দিচ্ছে, ডাক্তারের কাছে যেতে হচ্ছে না। ডায়াবেটিস মাপছে হাসপাতালে বা ডাক্তারের কাছে যেতে হচ্ছে না, আমার বাড়িতেই আমি চিকিৎসাটা পাচ্ছি। রোবটটা অনেক দুর্দান্ত চিকিৎসা দেয়। যদি সরকার আমাদের বন্ধু মৃদুলকে যদি কিছু সহায়তা করে, ও এটা আরও ডেভেলপ করতে পারে, এটা নিয়ে আরও আগাইতে পারে, ও যাতে বড় হয়, ও যাতে মানুষ হয়, এটাই আমার চাওয়া। মৃদুলের এই আবিষ্কার চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে জানান এই মেডিকেল অফিসার। আমার কাছে মনে হয়েছে যে এটা তো খুবই ভালো একটা উদ্যোগ। এই জন্য যে আমাদের দেশে তো আসলে চিকিৎসকের সংকট আছে, রুগী অনেক বেশি, বিশেষ করে প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে। ব্লাড প্রেশার মাপা নিয়ে রুগীদেরকে অনেক ভোগান্তিতে ভুগতে হয়, এখনও পর্যন্ত ঠিকমতো জ্বর মাপতে পারে না। তো এরকম একটা যদি রোবট যদি এই কাজগুলো আমাদের করে দেয়, তাহলে তো যদি সঠিকভাবে করে, আমি যত শুনেছি তার মানগুলো ঠিকই আসছে, তো তাহলে তো আমরা অনেক উপকৃত হব এবং এটাকে আমরা একদম রুট লেভেলে কাজে লাগাতে পারবো। প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক চিকিৎসার জন্য এমন প্রযুক্তি হতে পারে আশীর্বাদ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ছোট খালের ওপর একটি সেতু, অথচ এর দুই পাশে নেই কোনো সংযোগ সড়ক। এমন চিত্র মোংলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা এলাকার। নির্মাণের 5 বছর পরও কোনো ধরনের কোনো সংযোগ সড়ক না থাকায় অকেজো হয়ে পড়ে আছে 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্তত 10 গ্রামের মানুষকে। কেউ উঠছেন হেঁটে, কেউ সাইকেল কোলে নিয়ে, কেউ আবার বাইক উঠাতে সাহায্য নিচ্ছেন 2 থেকে 3 জনের। এই দৃশ্য মোংলার বাঁশতলা গ্রামের পাখিমারা খালের ওপর 90 মিটার দৈর্ঘ্যের সেতুর। সরাসরি কোনো সংযোগ সড়ক না থাকায় সেতুতে উঠতে হচ্ছে বাঁশের সিঁড়ি বেয়ে। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা।
7 বছর আগে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। সেতু নির্মাণে দরপত্র দেওয়া হয় সংশ্লিষ্ট এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে। পরবর্তীতে সেতুর কাজ শেষে এলজিডিকে হস্তান্তরের কথা থাকলেও তা করেনি ঠিকাদার প্রতিষ্ঠানটি। ব্রিজটা যে সময় না ছিল সেই সময় 4টা দিয়ে মানুষ পারত, সেই সময় একটা কায়দা কালাম ছিল। ব্রিজটা দিয়ে এখন আরও ক্ষতিগ্রস্ত, যেহেতু এরপরে ওঠার কাজ জানি। এর মাঝে একটা পড়ে এই জায়গাতে ঠেং ভাঙিছে। বর্ষাকাল তো ফারণেই যায় না, বর্ষাকালের জায়গায় মানে মহিলারা পুরুষ বাচ্চা ছেলে মাদ্রাসা যায়, স্কুলে আসতে পারে না। ঠিকাদার এই কাজটা করে ফেলাতে চলে গেছে, খালি ব্রিজটা করে রোড দিয়ে নেই। আর রোড নির্মাণ যাবে কীভাবে দেখেন। অত্যন্ত জরুরি আমাদের এই সড়কটার, আমাদের অত্যন্ত প্রয়োজন। এই যে কষ্ট, এই যে দুর্ভোগ, এ আমাদের আর মানে আমরা সহ্য করতে পারি না। এই 2 পাশে মাটি যদি দিত তাহলে সবার সুবিধা হতো, আমরা চলতে ফিরতে পারতাম। সবাই মা বোনের কষ্ট হয়, এ জায়গাতে উঠতেও কষ্ট হয়, নামতেও কষ্ট হয়। ভূমি অধিগ্রহণে জটিলতা দেখা দেওয়ায় ব্রিজটির 2 পাশে সংযোগ রাস্তা করা যায়নি বলে দাবি উপজেলা প্রকৌশলীর। ব্রিজটি আসলে 2টি খালের সংযোগস্থলে হওয়ার কারণে মূল যে শুরুতে যে লোকেশনটা নির্ধারণ করা হয়েছিল সেখান থেকে সরিয়ে একটু বাম পাশে নতুন করে জায়গা নির্ধারণ করা হয়, এবং যার ফলে ব্রিজটিতে নতুন করে ভূমি অধিগ্রহণের প্রয়োজন দেখা যায়। কিন্তু বর্তমানে মূল স্ট্রাকচার কাজ শেষ হয়েছে এবং ভূমি অধিগ্রহণের প্রক্রিয়াও প্রায় সমাপ্তির কালে, এবং 4 ধারা জারি হয়েছে। পাশাপাশি একই সাথে আমাদের যে অ্যাপ্রোচের যে রাস্তাটি আছে সেই অ্যাপ্রোচের রাস্তাটি নতুন করে সার্ভে কাজ শেষ হয়েছে এবং প্রাক্কলন প্রস্তুত চলমান। আশা করা যায় অতি শীঘ্রই আমরা কাজটি শুরু করতে পারব। এলাকাবাসীর চাওয়া জটিলতা কাটিয়ে দ্রুত হবে সংযোগ সড়ক, অবসান হবে ভোগান্তির। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জীবনের প্রথম পাকা রাস্তা এলাকাবাসীর, এতে খুশির বদলে বিক্ষুব্ধ পুরো গ্রাম। নির্মাণের 7 দিনেই কার্পেটের মতো উঠে আসছে পিচের স্তর। নিম্নমানের সামগ্রী ব্যবহারে কয়েকদিনের মধ্যেই শেষ হবে 1.5 কোটি টাকা ব্যয়ের এই সড়কটি। ঝকঝকে নতুন পিচ ঢালা রাস্তা, অথচ হাত দিয়ে মোড়ালেই কার্পেটের মতো উঠে আসছে পিচের আস্তরণ। উকি দিচ্ছে ভেতরের হলুদ রঙের ইট। নড়াইলের বিল এলাকা বাসগ্রামের গোপালপুর জাকির সর্দারের দোকান পর্যন্ত 1.5 কিলোমিটার নতুন সড়কের এমনই বেহাল দশা। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। বিভিন্ন ধরনের হুমকি দামকে অস্ত্রর হুমকি দিছে, ভয়ে তো আসলে অনেক কথা বলা যায় না। তারপরেও আমরা চেষ্টা করছি গ্রামবাসী, এখন আমরা এই নতুন রাস্তার আবার নতুন সংস্কার চাই। এন করবো তেন করবো, ঠিকাদারের ক্ষমতা আছে, এই দেখায় আমাদের কাজ ফাঁকি দিয়ে চলে গেছে। ইঞ্জিনিয়ার টাকা না খালি রাস্তা এরকম হওয়ার কোনো কথা না। কাজ এরকম হওয়ার পিছনে আপনার ইঞ্জিনিয়ারের অনেক গাফিলতি আছে, হয়তো তারা প্রচুর পরিমাণ ঘুষ খাইছে এই কারণে। কারণ ইঞ্জিনিয়ার তো সবসময় ছিল, তাদের লোক সবসময় ছিল, এবং আমরা বলতেছি কিন্তু তারা শোনে না, আমাদের বিভিন্নভাবে বোঝাই। আর উপরে পিচগুলো পুরোটাই রাত্রে, দিনের বেলা থেকেও না দেখতে পারে, রাতে যখন করে চলে গেছে তখন ধরা পড়েছে বিষয়টা সকালবেলা, যে কিছু লোক গেছে কিরে পিচ উঠে যাচ্ছে কেন, মোটরসাইকেল রাখা আছে, মোটরসাইকেল পড়ে যাচ্ছে, কিরে 24 ঘন্টার মধ্যে তো এটা জমিদার কথা আমার যেটুকু জানা মতে, সে কিন্তু সে কাজ হয়নি। ঠিকাদারের লোকদের অস্ত্রের ভয়ে মুখ খুলতে না পারলেও গত বছরের নভেম্বর থেকে নানা জায়গায় লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। অভিযোগের তীর উঠেছে ঠিকাদার আর এলজিডি প্রকৌশলীর দুর্নীতির বিরুদ্ধে। দুলো হয়ে যাচ্ছে, অসলটা উঠে যাচ্ছে, কোনো কাজ হয়নি, কোনো আটি বান্ধি নিয়েছে, নরম রয়েছে বলে কোনো আটা নেই। আজ পর্যন্ত কোনো পাকা রাস্তা নাই, এই সর্বপ্রথম এই রাস্তাটা, তাও বেশি না মানে মাইলটেক খানেক। তা রাস্তাটা যা করছে এ তো আষাঢ় মাস আসার আগে ধুয়ে ফেললে চলে যাবে না। তারা কোনো ভালো কোনো কাজ করেনি, তার জব অথবা যায় তাই হাবি যাবি তাই করে চলে গেছে। এরা পিজির কোনো কারবারই নাই, কোনো মিটিশনও দিন জায়গা, এ জায়গাতে পুরা মোবিল আর আলকাতরা, এই 1 বৃষ্টিতে শেষ হয়ে যাবে রাস্তা। আমরা চাই রাস্তাটা ভালো হোক, পুনরায় করতে হবে। অন্যদিকে পুরনো ইট দেবার বাধ্যবাধকতার কথা স্বীকার করলেও কাজের অনিয়ম আর হুমকির বিষয়টি অস্বীকার করছেন ঠিকাদার। আমার তো ওইখানে রাস্তায় 35 লক্ষ টাকা হলো স্যালভেজ ম্যাটেরিয়াল ছিল, পুরানো ইট ব্যবহার করতে হবে, পুরাতন ইট ব্যবহার করছে। আর যেগুলো আমার নতুন লাগবে সেইগুলো আপনার নতুন এনে করেছি, পুরান ইটও চালাতে দেবে না, ওইগুলো তো আমার কিনে নেয় ইট, ওগুলো তো আমার চালাতেই হবে। মানে রাস্তার ভিতরে ধুলোবালি আটকানোর জন্য তেল দিয়ে আর ভিটামিন দিয়ে একটা সারফেস করতে হয়, ওইটাই শুধুমাত্র সন্ধ্যার সময় করা, রাত্রে তো কোনো কাজ নেই, কার্পেটিং এর কাজ তো রাত্রেবেলা করা যায় না। আমার ম্যানেজার হিন্দু মানুষ কিসের ভয় দেখাবো, এই রাস্তায় নতুন প্রজেক্টের কাজ, এই রাস্তায় কোনো সিলকোড দেওয়া নাই, শুধুমাত্র ডেস্ক কার্পেটিং। এটা তো ওইটার মতো সমাধান হবে না, আপনারা তো ওইটার মতো সেটা হবে না, তাকে ওইটাই করে দিতে হবে। এদিকে ঠিকাদারের ওপর দোষ চাপিয়ে খালাস দায়িত্বশীল পদে থাকা নির্বাহী প্রকৌশলী। যদি কখনো কোথাও কোনো সাইডে কাজ খারাপ হয় বা তথ্য পাই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা অ্যাকশন নিই, এবং এই রাস্তার ক্ষেত্রেও নিয়েছি। ঠিকাদার চেষ্টা করে যাতে একটু খারাপ চালাইতে পারলে তার বেশি লাভ হবে,
সে চেষ্টা করে, আবার আমরা বাধা দিই, কারণ চোর পুলিশ খেলতে হয় আর কি। তারা চেষ্টা করে, আমরা আবার বাধা দিই। সেখান থেকে হয়তো ওই বললাম সে 18 নিয়ে গেল, তারপরে হয়তো কিছু রেক্টিফিকেশন করে 19-এ এসে থাকলো, এরকম কিছু 19-20 হতে পারে। এলজিডি তথ্য অনুযায়ী আউরিয়া ইউনিয়ন থেকে সরকেলডাঙ্গা সড়কের 1.6 কিলোমিটার কাজের দরপত্র মূল্য ছিল 1,34 লাখ। চলতি বছর মে মাসের মধ্যে কাজ শেষ হবার কথা এই সড়কের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এক ব্যক্তির 10 সন্তানের 10 জনই পবিত্র কুরআনের হাফেজ। তিনি নিজেও হাফেজ, এদিকে তার জামাতাও হাফেজ। গর্বিত এই ব্যক্তির নাম মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন, আর তিনি দীর্ঘ 36 বছর ধরে চুয়াডাঙ্গার দর্শনার কেরু অ্যান্ড কোম্পানির জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন। চুয়াডাঙ্গার দর্শনা কেরু হাই স্কুল পাড়ার বাসিন্দা হাফেজ মাওলানা নেসার উদ্দিন। 6 পুত্র ও 4 কন্যা সন্তানের বাবা তিনি। ইচ্ছে ছিল প্রতিটি সন্তানকেই গড়ে তুলবেন পবিত্র কুরআনের হাফিজ হিসেবে। বর্তমানে 8 ভাই বোন সফলভাবে কুরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন, বাকি দুজনও একই পথে। আল্লাহ পাকের শুকরিয়া, যিনি আমার 10 জন সন্তান নাই 10টা নিয়ামত দান করেছেন। আমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমার সন্তানদেরকে কোরআনের হাফেজ করাইছি, এবং সবাই বড় বড় আলেম হবে এবং দ্বীনের খেদমত করবে, এই নিয়তি সবাইকে হাফেজ বানাইছি। আল্লাহর রহমত ও বাবা মায়ের প্রচেষ্টায় কুরআনের হাফেজ হতে পেরে খুশি সন্তানরাও। পবিত্র কুরআনের এই শিক্ষা ধরে রাখতে চান আমৃত্যু। বড় আলেম হতে চাই এবং দ্বীনের বড় খাদেম হতে চাই। সকালে দোয়া করবেন যেন আমরা দ্বীনের খেদমতে যেন সবাই থাকতে পারি এবং দ্বীনের পথে যেন চলতে পারি। কেবল কুরআন মুখস্থ করেই থেমে থাকেননি তারা। উচ্চশিক্ষা গ্রহণ করে ক্যারিয়ার গড়তে ভর্তি হয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আব্বামুর প্ল্যান ছিল যে মাওলানা হবে সবগুলো ছেলে এবং দ্বীন ইলম প্রতিষ্ঠা করবে সমাজে। সেখান থেকে সেই প্রতিষ্ঠার মাধ্যমে আমরা হলো 6 ভাই 4 বোন হিফজ কমপ্লিট করেছি। তার মধ্যে দুই ভাই রানিং আছে, বাকি 8 ভাই বোন আমরা হিফজ কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। হাফেজ সন্তানরা দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনবেন এমন প্রত্যাশা স্বজনদের। সব কিছু মিলিয়ে এটা আল্লাহর একটা নিয়ামত। যারা কোরআনকে নিজের বুকে ধারণ করতে পারে, ধারণ করে, কোরআনকে ধারণ করার চেষ্টার মধ্যে থাকে, কোরআনের এই শিক্ষা অনুসরণ করে জীবন গঠন করার চেষ্টা করে এবং গঠন করতে পারাটা আল্লাহর একটা বড় নিয়ামত। তারা শুধু কোরআনের হাফিজই হয় নাই, হেফজ শেষ করার পরে শিক্ষার বিভিন্ন সেক্টরে তারা ছড়িয়ে গেছে। আল্লাহ যেন দ্বীনের পথে আমাদেরকে অবিচল রেখে যেন জান্নাতে যেন আমরা সবাই যেন থাকতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করতে পারি এবং দ্বীনের খেদমত করতে পারি। আমি সবার কাছে এই সন্তানগুলোর জন্য দোয়া চাই। নিজেকে আল্লাহর কাছে খুব গর্বিত মনে করি। আল্লাহ যেন আমাদের হাফেজদের প্রত্যেককে তার মনোনীত হাফেজ হিসেবে গ্রহণ করে নেন। এই হাফেজ পরিবারটির জন্য দোয়া চাইলেন কেরু জামে মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সেক্রেটারি। আমি মনে করি এটা একটা ইসলামী আদর্শ পরিবার এবং এমন পরিবার সচরাচর দেখা যায় না। অন্তত চুয়াডাঙ্গা দর্শনাতে আমি আসার পরে আমি এরকম শুনি নাই যে একটা পরিবারে 8 থেকে 10 জন সন্তান, তার ভিতরে সবাই হাফেজ এবং আলেমা। এটা আসলেই কোথাও দেখা যায় না, নজিরবিহীন আমি মনে করি। যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কুদরত। আমি দোয়া করি যে আল্লাহ তাআলা ওনার প্রত্যেকটা সন্তানকে হায়াতান তাইয়্যিবা দান করুক। এ ধরনের পরিবার সমাজে থাকলে সে সমাজ ইসলামী সমাজ বিনির্মাণে এক ধাপ এগিয়ে যাবে। আমরা তার জন্য দোয়া ও মঙ্গল কামনা করি। কুরআনের আলোকে সমাজ গঠনে মডেল হতে পারে এই পরিবারটি, এমনটাই মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব আমরা। দর্শক, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।